আজকে আমরা টপিক 9, এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডারস। এখানে দুইটা জিনিস, ডিগ্রি ও আদেশ, এগুলোর জারি। এখন জারিটা কি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। মনে করেন একটা খাবার যখন রান্না করা হয় কিচেনে, রান্না হয়ে যাওয়ার পরে সেটা রেডি হয়ে যায়। রেডি হয়ে যাওয়ার পরে সেটাকে সার্ভ করতে হয় কোথায়? ডাইনিং টেবিলে। তো কিচেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে রান্না, আর সার্ভ করা হয় কোথায়? ডাইনিং এ, যেখানে খাওয়া খাওয়া হবে। বা আমরা একটা রেস্টুরেন্টের চিন্তাও যদি করি, তো রেস্টুরেন্টের কিসের সেকশন আছে? সেখানে হয় রান্না। কিন্তু যেখানে অডিয়েন্স বা যারা গেস্ট আছে তারা এসে কোথায় বসবে, সেটা কিন্তু লঞ্চটা আলাদা জায়গায় থাকে, একটু পার্থক্য থাকে। তো এই যে কিচেন, সেটা কাজ কার? শেফদের কাজ। তেমনি একটা মামলা, রান্না হচ্ছে যেমন একটা ভাষা বলছি, তো রান্নার বিষয়টা হচ্ছে আদালতের, মানে মামলাটাকে শেষ করা। রান্নাটা যেমন শেষ করা একটা শেফের কাজ, তো একটা মামলাটাকে শেষ করার দায়িত্ব বিচারকের। বিচারক শেষ করবেন। শেষ করার পরে যখন এক পক্ষ ডিক্রি পেল বা কোনো আদেশ পেল, তখন এইটাকে সার্ভ করতে হবে। সার্ভ করাটাই অ্যাকচুয়ালি এই জারি বা এক্সিকিউশন। তার মানে আপনি একটা রান্না করেছেন, সেটা এখনো টেস্ট করেননি। যখন আপনি সেটা খেতে শুরু করবেন তখনই সেটা টেস্ট করা হবে। তো সেইটা কিভাবে সম্ভব? মামলার ক্ষেত্রে একটা ডিক্রি জারি বা আদেশ জারির মাধ্যমে। যতক্ষণ আপনি জারি না করলেন, আপনাকে আপনি আদেশ পেয়ে গেছেন যে হ্যাঁ, একটা মামলায় আপনি 10 লক্ষ টাকা ডিক্রি পেয়েছেন। এই 10 লক্ষ টাকা কিন্তু আপনি এই টাকাটা হাতে পাননি, জাস্ট একটা ডিক্রি পেয়েছেন বা একটা আদেশ পেয়েছেন। তো এই আদেশ বা ডিক্রি, এটার মাধ্যমে কিভাবে আমি টাকাটা আদায় করব, সেটাই হচ্ছে জারি মামলা। জারি মামলা হচ্ছে নতুন আরেকটা দরখাস্ত বা নতুন আরেকটা মামলা, যে মামলার মাধ্যমে আদালতকে জানানো যে বিবাদীকে যে বলা হলো যে 10 লক্ষ টাকা আমাকে দিয়ে দিবে, কিন্তু বিবাদী এখন আমাকে দেয়নি ওর অনার, অতএব এই টাকাটা আদায় করে দেওয়ার ব্যবস্থা করে দেন। তার মানে মামলাতে আমার যে অধিকার 10 লক্ষ টাকা পাওয়ার, এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। আদালত একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, একটা ফর্মাল ঘোষণা দিয়ে দিয়েছেন, ডিক্লারেশন বা জাজমেন্ট দিয়ে দিয়েছেন। এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। কিন্তু প্রতিষ্ঠিত জিনিস পেতে হলে আমাকে জারি করতে হবে। আবার জারি করা নাও লাগতে পারে যদি বিবাদী দিয়ে দেয় জারি করার আগে। আশা করি জারি এবং মূল মামলা বুঝতে পেরেছেন। মূল মামলায় ডিক্রি বা আদেশ হওয়ার পরে জারির মাধ্যমে সেইটার ফল পাওয়া যায়। এটাই হচ্ছে মূল বক্তব্য। আর জারি মামলা যখন আপনি সফল হবেন, তার মানে আপনি ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন, বা আপনি মামলায় যেটা চাচ্ছেন সেই ফলটা আপনি অ্যাকচুয়ালি বাস্তবে ভোগ করছেন। জারি মামলার মাধ্যমে বাস্তবায়ন করা হয় কোনো কিছু। 1 নম্বর প্রশ্নে, দেওয়ানি কার্যবিধি এর 51 ধারা মতে ডিক্রি জারির উপায় সমূহ। ডিক্রি কি কি উপায়ে জারি করা হয়, অর্থাৎ ডিক্রি জারির পদ্ধতি বা আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে আদালতের ক্ষমতা কি কি, বর্ণনা করুন। তাহলে এই প্রশ্নটা আসতে পারে ডিক্রি জারির উপায় বা ডিক্রি জারির পদ্ধতি বা ডিক্রি জারির ক্ষেত্রে আদালতের ক্ষমতা কি, ব্যাখ্যা করুন বা বর্ণনা করুন। একই কথা। 51 ধারা আপনাকে আলোচনা করতে হবে। 51 ধারা প্রশ্নে উল্লেখ করাই আছে। যদি না থাকে তবু আপনাকে 51 ধারায় আলোচনা করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। আমার উত্তরে চলে যাই। মূল মামলায় যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়, যার বিরুদ্ধে, অর্থাৎ দেনাদার, মানে যে মামলায় বিবাদী ছিল সে এখন দেনাদার হয়ে গেছে, তার মানে মামলায় রায় হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে। তাহলে বিবাদী হয়ে গেছে দেনাদার, মানে তাকে দিতে হবে বাদী যেটা চেয়েছে সেটা। বা দায়িক, দেনাদার বা দায়িক ইংরেজি হচ্ছে জাজমেন্ট ডেপ্টর। ডেপ্ট বলতে ঋণ। যদি স্বেচ্ছায় ডিক্রিতে নির্দেশিত বিষয়বস্তু ডিক্রিদারকে বুঝিয়ে না দেয়, একটু আগে বলছিলাম বিবাদী যদি দিয়ে দেয়, দেনাদার বা দায়িক যদি দিয়ে দেয় তাহলে তো আর লাগতো না, কিন্তু যেহেতু দিচ্ছে না, বুঝিয়ে না দেন, তবে ডিক্রিটি জারি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর যদি দিয়ে দেয় আগেই, তাহলে তো আর জারি করার দরকারই নাই, কারণ দিয়েই তো দিয়েছে, আমি কি আর চাইবো, আমার তো চাওয়া পাওয়া শেষ। ফলে বিজ্ঞ আদালতের মাধ্যমেই ডিক্রি জারির ব্যবস্থা করতে হয়। ডিক্রি জারি আবার, আমি মামলায় ডিক্রি পেয়ে গেছি, বাহুবলে আমি নিয়ে নেব, এই মামলায় ডিক্রি পেয়ে গেছি, কেন আমাকে দিবেন না?
জোর করে আমি আবার জমি নিয়ে নিচ্ছি, বা টাকা নিয়ে নেওয়ার জন্য তার বাসায় ঢুকে তার সিন্দুক থেকে আমি টাকা বা গহনা বের করে নিচ্ছি, কারণ আমি ডিক্রি পেয়েছি, আদালত আমাকে আদেশ দিয়েছে। তো তাহলেও কিন্তু এটাও অন্যায় হয়ে যাবে, এটা আবার আপনার ফৌজদারি অপরাধ হয়ে যেতে পারে যদিও আপনি ডিগ্রি পেয়েছেন। তাহলে জারিটা বা বাস্তবায়নটা আদালতের মাধ্যমেই আবার করতে হবে, সেটা আবার একটা ভিন্ন কাহিনী। এই কাহিনীটাই হচ্ছে ডিক্রি জারি। ডিক্রি জারির আবেদনটি বিজ্ঞ আদালতে দাখিলের মাধ্যমে পৃথক নম্বর সম্বলিত নতুন একটি মামলার সৃষ্টি হয়। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, আমি একটি কথা এখানে উল্লেখ করেছি যে পৃথক নম্বর সম্বলিত নতুন একটি মামলার সৃষ্টি হয়। জারি মামলা আসলে আলাদা মামলা। মূল মামলা যদি 100 নম্বর মামলা হয়, যে 100/2023, তো জারি মামলা ভিন্ন একটা মামলা পড়তেই পারে। ওই মামলাটা এখানে উদ্ভব, কোন মামলা থেকে জারি মামলা উদ্ভব সেটা উল্লেখ থাকবে জারি মামলার নিচেই। উদ্ভব বলে ওই 100/2023 অপ্র বা পারিবারিক উল্লেখ থাকবে, এই মামলা থেকে এটার জন্ম। তার মানে মূল মামলা যদি মা হয়, জারি মামলা হচ্ছে তার সন্তান, এরকম। ডিক্রি জারির উপায় সময়, তাহলে প্রথমে আমি এই 3 লাইনে একটা কি দিয়ে দিলাম, সূচনা দিয়ে দিলাম। ডিগ্রি জারিটা অ্যাকচুয়ালি কি, খুব সহজ এবং নিজস্ব ভাষায়। এবার আমি উপায়গুলো অ্যাকচুয়ালি আলোচনা করব। এটি একটি বিস্তারিত প্রশ্ন, এখানে আমি 5টা উপায় উল্লেখ করে সেটাকে আবার ব্যাখ্যাও করেছি আলাদাভাবে। 51 ধারার বিধান বিধান অনুযায়ী নিম্নলিখিত 5টি উপায়ে ডিক্রি জারি করা যায়। 1 নম্বরে আছে, পথে ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে একটা সম্পত্তির বিষয়ে মামলা। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মনে করেন মামলা করা হয়েছে বা 9 ধারায় মামলা করা হয়েছে সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য। আদিষ্ট শব্দের অর্থ যেটা আদেশ করা হয়েছে, অর্ডার। অর্ডার, অর্ডার মানে আদেশ, আর অর্ডারের যদি আমি পাস্ট পার্টিসিপল করি, ইডি যুক্ত করে দিই অর্ডার, তাহলে সেটা আদিষ্ট হয়ে যাবে। তাহলে যেটা আদেশ দেওয়া হয়েছে, ওই সম্পত্তিটা বিবাদীর কাছ থেকে নিয়ে আদালত বাদীকে বুঝিয়ে দিবে, ডিক্রিদারকে বুঝিয়ে দিবে। এটা একটা মাধ্যম। খ, কোনো সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয় অথবা বিনা ক্রোকে বিক্রয়ের মাধ্যমে, তাহলে ক্রোক প্লাস বিক্রয় অথবা ডিরেক্ট বিক্রয়ের মাধ্যমেও ডিক্রি জারি করা যায়। টাকার মামলা করা হলো, 10 লক্ষ টাকার ডিক্রি পেল বাদী, কিন্তু বিবাদী টাকা দেয় না। বিবাদীর সম্পত্তি, বিবাদীর একটা দামি কার আছে, 30 লক্ষ টাকা দাম বা 20 লক্ষ টাকা দাম, সেইটাকে বিক্রয় করে দেওয়া হলো নিলামে। তাকে নোটিশ দেওয়া হলো, নোটিশেও সে কথা শোনে না, নিলামে বিক্রয় করে দেওয়া হলো। এটাই হচ্ছে জারি, কারণ সেটার মাধ্যমে বাদী তার 10 লক্ষ টাকা আদায় করতে পারছে আদালতের মাধ্যমে এবং লিগ্যালি, ন্যায়সঙ্গত ভাবে। দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের মাধ্যমে, টাকা দিচ্ছে না, দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকে, বিশেষ করে পারিবারিক মামলায় স্ত্রীর দেনমোহর, খোরপোশ বা কোনো নাবালক সন্তান থাকলে তার তার হচ্ছে খোরপোশ, দেনমোহর এবং খোরপোশের মামলায়, যেটা সাবেক স্ত্রী করে থাকেন। তালাকের পর বিশেষ করে হয় মামলা, তবে তালাকের আগেও আপনারা যারা আছেন, বিশেষ করে বিবাহিত নারী স্টুডেন্ট, তাদেরকে বলছি যে বিবাহ বলবৎ থাকাকালেও কিন্তু একজন স্বামীর বিরুদ্ধে মোহরানা আদায়ের মামলা করতে পারবেন। মুসলমান নারীর কথা বলছি, যে বিবাহ বলবৎ থাকাকালেও কিন্তু স্বামীর বিরুদ্ধে মামলা করা যায়। এটা আইনে বাধা নাই যে ডিভোর্সের পরে মামলা করতে হবে। আপনার মোহরানার টাকা হচ্ছে আপনার কি অধিকার, বিয়ের সময় সেটা আদায় করা উচিত। এখন কোনো স্বামী যদি না করে, পরবর্তীতে যদি আপনার মনে হয় আমি টাকাটা আদায় করব, তো স্বামী বললেন, স্বামী দিল না, স্বামীর বিরুদ্ধে মামলা করে দিতে পারে। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে না, যেই স্বামী বর্তমান আছে তার বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু বাস্তবে এটা হয় না, খুব কম। আমি এরকম মামলা পেয়েছিলাম যে বর্তমান স্বামীর বিরুদ্ধে মামলা করেছে, তো স্বামী আমাকে বলছে যে যেই স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করলো, স্যার আমি কি সেই স্ত্রীকে রাখবো? তো আমি বললাম, আপনার তো 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে রাখতে হবে। তো 2 বছর আটকালাম, কিন্তু এই সংসার আর টিকছে না, তাই ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ওই স্ত্রীকে রাখবেই না, এই ঘটনাকে কেন্দ্র করে। তো আপনাদেরকে একটু সচেতন করলাম, আইনও জানালাম, আবার আইন আছে বলেই আপনি সেটা কাজে লাগিয়ে দিবেন, এটাও করা যাবে না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ সংসার খুব ক্রিটিক্যাল একটা জায়গা। রিসিভার নিয়োগের মাধ্যমে, ও আচ্ছা, গ নম্বরটা শেষ হয়নি।
গ নম্বরে বলছি যে স্বামীর বিরুদ্ধে মামলা করা হলো, আহ, খোরপোশ, সন্তানের 5,000 টাকা মাসে দিতে হবে, এবং স্ত্রীর 2 লক্ষ টাকা মোহরানা পেয়ে গেল। অর্ডার দিয়ে দিল, আদেশ আসলো, ডিক্রি আসলো। এই টাকাটা স্বামী দেয় না, প্রাক্তন স্বামী হোক বা বর্তমান স্বামী দেয় না। তখন কি করতে হবে? জারি মামলা করতে হবে। জারি মামলা করলে ওই যে স্বামী বা বিবাদী, যে এখন দেনদার হয়ে গেছে, বিবাদী যখন মামলা চলে তখন বাদী বিবাদী হয়, আর যখন মামলা শেষ হয়ে যায়, ডিক্রি পেয়ে যায়, তখন ডিক্রিদার এবং দেনাদার হয়ে যায়। বাদী তখন ডিক্রিদার হয়ে যায়, ডিক্রি পেয়ে গেছে। আর বিবাদী হয়ে যায় তখন দেনাদার। তো এই যে দেনাদারকে তখন গ্রেপ্তার করে কারাগারে আটক রাখতে হবে। টাকা দেন, না হলে ভিতরে থাকতে হবে। সাধারণত সর্বোচ্চ 6 মাসের জন্য রাখা যায়। তবে আমাদের আদালতে দেখি যে 3 মাসই বেশি দেয় সচরাচর। 6 মাস দেয় না, ম্যাক্সিমাম 6 মাস দেওয়া যায়, কিন্তু 6 মাস আমি দিতে দেখি না, 3 মাস দেয়। আমি যতগুলো মামলা জারি করেছি বা আমার আসামির, আমার যে দেনাদার, মানে বিবাদী পক্ষে ছিলাম, দেনাদার হয়ে গেছি, দেনাদার পক্ষের যখন আমি মামলা পরিচালনা করি, তখনও দেখি আমার দেনাদারকে টাকা যখন দিতে দেরি করে, দেয় না, 3 মাসের কারাদণ্ড দেয়, সিভিল প্রাইজন। রিসিভার নিয়োগের মাধ্যমে তো একটা মামলায় একটা সম্পত্তি পাওয়া গেছে, কিন্তু এই সম্পত্তি রিসিভার নিয়োগের মাধ্যমে জারি করা যেতে পারে। বিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজনে অন্য কোনো উপায়ে, উপরোক্ত 4টি উপায় ছাড়াও এমন একটা মামলা আসলো যেটা এই 4 প্রকারে সম্ভব না, ডিফারেন্ট কিছু, একটু ব্যতিক্রম, এক্সেপশনাল। ওই তখন এই এক্সেপশনালকে কাজে লাগানোর জন্য এই নম্বর, এই 5 নম্বর পদ্ধতি, যে মামলার প্রতিকারের প্রকৃতি, প্রতিকার মানে বাদী কি চাচ্ছে এবং ডিক্রিতে তাকে কি প্রতিকার দেওয়া হয়েছে, ডিক্রিকৃত প্রতিকার, এই প্রকৃতির উপর প্রয়োজন যেটা দেখা দিবে, সেই কাজটা করেই ডিক্রি জারি করা যেতে পারে। তো এইগুলো আমি অলরেডি কিছুটা বর্ণনা করে দিয়েছি। এইখানে আমার আপনাদেরকে এতটুকু লিখলে, আমি যতটুকু এতটুকু পড়ালাম 3 নম্বরের জন্য যথেষ্ট। কিন্তু এটা যদি 7 বা 10 নম্বরের জন্য আসে, 7 বা 10 নম্বরের জন্য আসে, এতটুকু লিখলে তো হবে না। সেক্ষেত্রে এই 5 প্রকারকে আবার একটু আপনাকে ব্যাখ্যা করতে হবে, একটু বর্ণনা করতে হবে। যেমন ডিক্রিতে আদিষ্ট অর্পণের মাধ্যমে, যে এই লাইনটা বলার সময় আগে একটু ব্যাখ্যা করে দিয়েছি, সেটাই এখানে নিজের ভাষায় আপনি লিখবেন। আমি যে ভাষা দিয়েছি এটাতেই লিখতে হবে তা নয়, আপনি নিজের ভাষাও ব্যবহার করতে পারেন। বিজ্ঞ আদালত ডিক্রিতে যে সম্পত্তির বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তা ডিক্রিদারকে অর্পণের উদ্দেশ্যে ডিক্রি জারির কার্যক্রমটি পরিচালিত হয়। এই পদ্ধতিতে বিজ্ঞ আদালত স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি ডিক্রিদারকে অর্পণের ব্যবস্থা করে থাকেন। আমি যে কথা খুব সংক্ষিপ্তভাবে বললাম, সেটাই এখানে গোছালোভাবে 2টা বাক্যে বলা আছে। এগুলো আপনি নিজের ভাষাতেও বলতে পারেন, তবে খুব বেশি বানাতে যাবেন না, যেন ভুল হয়ে না যায়। বুঝে শুনে বাক্য তৈরি করবেন, যেন ব্যাকরণগত ভুল না হয় এবং আইনের সাথে যেন সাংঘর্ষিক না হয়। কোনো সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয় অথবা বিনা ক্রোকে নিলাম বিক্রয়ের মাধ্যমে, মানে ডিরেক্ট বিক্রয়, আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে। তাহলে এইটা তো একটা আদালত তার আঞ্চলিক এখতিয়ারের বাইরে গিয়ে এই কাজটা করতে পারেন না, নিজের এখতিয়ারের মধ্যে থেকেই তাকে করতে হবে। তাহলে এখতিয়ারের মধ্যে অবস্থিত দেনাদারের সম্পত্তি সংশ্লিষ্ট আদালত ক্রোক ও বিক্রয় অথবা বিনা ক্রোকে শুধু বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারির ক্ষমতা রাখে, ডিক্রি জারি করার ক্ষমতা রাখে। এই যে ক্ষমতা শব্দটা ব্যবহার করলাম, প্রশ্ন যদি আসে ক্ষমতা বর্ণনা করুন, তাহলে ক্ষমতা শব্দটা দিয়ে আমি আহ যিনি খাতা দেখবেন তাকে বোঝাচ্ছে আমি ক্ষমতায় লিখছি, ওর অনার অন্য কিছু লিখছি না। বন্ধক কি সম্পত্তি হলে তা ক্রোক করার দরকার হয় না। যদি বন্ধকি সম্পত্তি হয়, কেউ যদি বন্ধক রাখে, তবে অর্থ আদায়ের ডিক্রির ক্ষেত্রে তা ক্রোক ও বিক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কোনো সম্পত্তি যদি বন্ধক থাকে, তাহলে যার কাছে বন্ধক আছে তার সাথে ডিল করলেই হয়ে যায়। তার যে দেনা পাওনা সেটা মিটিয়ে দিলেই সে সম্পত্তির দখল দিয়ে দিবে ডিক্রিদারকে, তখন আর বিবাদীকে দিবে না বা দেনাদারকে দিবে না। এইভাবে হতে পারে। আর যদি টাকা আদায়ের মামলা হয়, মনে করেন বন্ধকটা রাখা আছে 10 লক্ষ টাকায়, আর জমিটা বিক্রয় হলো 20 লক্ষ টাকায়, তাহলে বন্ধক রাখা ছিল যার কাছে, তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিল, এবং বাকি 10 লক্ষ টাকা যে ডিক্রি পেলো তাকে দিয়ে দিল। এখন ডিক্রি যদি 8 লক্ষ টাকার হয়, 2 লক্ষ টাকা বেঁচে গেল, সেটা আবার জমির প্রকৃত মালিক বা ওই দেনাদারকে দিয়ে দিবে।
দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটক। ডিক্রি জারি বা কার্যকর করার জন্য দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতা সংশ্লিষ্ট আদালতের আছে। তবে অর্থ আদায়ের ডিক্রি ক্ষেত্রে দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখার পূর্বে তাকে কেন গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখা হবে না মর্মে কারণ দর্শানোর সুযোগ দেওয়া যেতে পারে বা দিবে। তার মানে শোকজ করবে প্রথমে যে আপনি টাকা দিচ্ছেন না, আপনাকে কিন্তু আদালতে আটক রাখবো। কেন আটক রাখা হবে না আপনাকে, আপনি এখন কারণ দর্শান, কারণ ব্যাখ্যা করেন। ব্যাখ্যা করতে না পারে, যদি না ব্যাখ্যা করে, কারণ না দর্শায়, বা দর্শালেও সেটা সন্তোষজনক না হয়, তাহলে কিন্তু হয় টাকাই দিতে হবে, নাহলে সেই দিনই তাকে আদালতে পাঠিয়ে দিবেন। রিসিভার নিয়োগের মাধ্যমে, যে ক্ষেত্রে অন্য উপায়ের চেয়ে রিসিভার নিয়োগের মাধ্যমে ডিক্রি কার্যকর করা দেনাদার ও ডিক্রিদার উভয় পক্ষের জন্য মঙ্গলজনক, মঙ্গলজনক না বলে সুবিধাজনক বলতে পারেন। শুধুমাত্র উক্ত ক্ষেত্রে বিজ্ঞ আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে রিসিভার নিয়োগের আদেশ দিবেন বা রিসিভার নিয়োগের মাধ্যমে ডিক্রি জারি করার ক্ষমতা প্রয়োগ করবেন বা করবেন, যেভাবে বলি না কেন। রিসিভার নিয়োগের আদেশ প্রদান বিজ্ঞ আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ডিক্রিদার এটি অধিকার হিসেবে দাবি করতে পারে না। একটা এমসিকিউ প্রশ্ন চলে আসলো আপনাদের, যে রিসিভার নিয়োগের ক্ষমতা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা আমরা এসআর একটা অলরেডি পড়েছি। ডিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজনে কোনো উপায়ে, ডিক্রিতে আদিষ্ট প্রতিকারের প্রকৃতি এমন যে বিশেষ কোনো ক্ষেত্রে উপরে উল্লেখিত চারটি উপায়ে, উপরে যে চারটা কথা বলা হলো, উপায় বলা হলো, এই চার উপায় সম্ভব না, মানে ফিট করছে না, অন্য কিছু লাগবে, ডিক্রি কার্যকর করা সম্ভব না। না হলে বিজ্ঞ আদালত যথাযথ আদেশ প্রদান করে, এই যথাযথ না বলে আপনি উপযুক্ত বলতে পারেন, তাহলে যথাযথ আদেশ প্রদান করে অন্য কোনো উপযুক্ত উপায়ে ডিক্রিটি জারির ব্যবস্থা করবেন। তো এই হয়ে গেল 7 থেকে 10 নম্বরের একটি প্রশ্ন। এখন এটা যদি অ্যাকচুয়ালি 10 হয়, আপনি উদাহরণ একটা যুক্ত করে দিতে পারেন বানিয়ে, তাহলে বেটার হয়। তো আইনে যেহেতু আছেই, এখানে আপনার কেস ল লাগবে না, এই প্রশ্নের উত্তরে কেস ল এর দরকারই নাই, কারণ আইনেই সুনির্দিষ্টভাবে বলা আছে 51 ধারায়। জারি মামলার দরখাস্তে কি কি উপায়ের উল্লেখ থাকতে হবে, আবশ্যকীয় উপাদান কি কি আছে, একটা জারি মামলায় কি কি থাকতে পারে। তো সিপিসি এর আদেশ 21 বিধি 11 এর বিধান মতে শুধুমাত্র অর্থ পরিশোধের ডিক্রির ক্ষেত্রে মৌখিক আবেদনের মাধ্যমে ডিক্রি জারি প্রার্থনা করা যায়, এবং অন্য সকল প্রকার ডিক্রির ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে ডিক্রি জারির প্রার্থনা করতে হয়। তার মানে যদি মানি শুট হয়, এই মানি শুট মামলায় ডিক্রি পেলে মৌখিকভাবে বললেই আদালত মূল মামলাতেই ডিক্রি জারির ব্যবস্থা করে দিবেন, আলাদা ডিক্রি জারির জন্য দরখাস্ত বা মামলা করার দরকার নাই। মৌখিকভাবে বললেই আদালত মূল মামলাতেই, এই যে উপরে যে 5টা উপায় দেখলাম, সেই 5টা উপায়ের যে কোনো একটা উপায় আদালত মূল মামলাতেই পদক্ষেপ নিবেন। কিন্তু অন্য যদি মামলা হয় ডিক্রি অর্থ পরিশোধের ক্ষেত্র ছাড়া, ডিক্রি জারির কার্যক্রম আরম্ভ করার জন্য লিখিত আবেদনে যে যে বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকতে হবে তা নিম্ন উল্লেখ করা হলো। তাহলে অন্যান্য মামলার ক্ষেত্রে আপনাকে এই যে নিচে যেগুলো আছে এগুলো একটা দরখাস্তে রেখে আপনাকে দরখাস্ত করতে হবে। তবে অধিকাংশ ডিক্রি জারির যে মামলা, মামলার ফর্ম থাকে, হাইকোর্টের একটা নির্দেশিত ফর্ম থাকে, সেই ফর্ম পূরণ করে দিলেই হয়ে যায়। যেমন পারিবারিক মামলায় 1 পেজের একটি ফর্ম থাকে, সেই ফর্মটা পূরণ করে দিলেই হয়ে যায়। ফর্ম পূরণ করে দিয়ে এর এর সাথে অ্যাডভোকেটের সাইন এবং সিল, এবং ডিক্রিদারের, যিনি ডিক্রি পেয়েছেন, তার জাস্ট একটা জায়গায় সই করে দিয়ে দখল করে, মানে এটা দাখিল করে দিলেই ডিক্রি জারি হয়ে যায়। মামলার নম্বর, তাহলে কি কি উপাদান বা বিষয় থাকতে হবে, তাহলে মামলার নম্বর দেওয়ার জন্য একটা ঘর থাকবে, মামলার নম্বর বলে ওখানে ফাঁকা রাখতে হবে। যে মামলার নম্বর রেজিস্টারে পড়বে সেইটা আবার এখানে বসাতে হবে। পক্ষগণের নাম, বাদী বিবাদী উভয় নাম লিখতে হবে। ডিক্রির তারিখ, কত তারিখে ডিক্রি পাওয়া গেছে, এখানে তারিখ 2টা তারিখ লিখতে হয়। ডিক্রির তারিখ বলতে 2টা তারিখ লিখতে হয়, আদেশের তারিখও লিখতে হয় এবং ডিক্রির তারিখ লিখতে হয়। তো এই ডিক্রির তারিখ বলতে আমরা 2টা লিখে দিই, উপরে একটা তারিখ দিই এবং আহ, নিচে একটা তারিখ দিই, অথবা একটা তারিখ দিয়ে কমা দিয়ে আরেকটা তারিখ দিই।
তার মানে লাস্ট আদেশ যেদিনকে সেদিন একটা তারিখ দিই, এবং ডিক্রি অ্যাকচুয়ালি ওই যে 7 দিনের মধ্যে ডিক্রি হতে হবে, তো 7 দিনে তো পাওয়া যায় না, অনেক সময় 15 দিন, এক সপ্তাহ, এক সপ্তাহ না হয়ে 15 দিন বা 3 সপ্তাহ, 4 সপ্তাহ লেগে যায়, বা আরো দেরি হতে পারে। তদবির না করলে অনেক দেরি হতে পারে, তদবির করলে এক সপ্তাহতে হয়ে যায় অনেক সময়। তদবির বলতে কিছু খরচ করা লাগে, ওই ডিক্রিদারকে খুশি করলে ডিক্রিদার খুব দ্রুত সেটা করে দেয়, অন্য কাজ ফেলে রেখে আপনারটা আগে করবেন। এটাই চলছে কোর্টে। তো ডিক্রির তারিখ আমরা দিয়ে দিব। ডিক্রিটি হতে কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা, ডিক্রি থেকে যদি আপিল দায়ের করা হয় তাহলে সেই ডিক্রি জারি করা যাবে না, ডিক্রি জারি পেন্ডিং হয়ে যাবে, কারণ আপিল আদালতের সিদ্ধান্তে আবার সেটা পরিবর্তন হয়ে যেতে পারে ডিক্রি, তাই। তো এখানে কি লিখতে হবে? আপিল করা হয়নি, এই কথাটা লিখে দিতে হবে। ডিক্রি প্রদানের পর বিরোধীয় বিষয়ে পক্ষদ্বয়ের মধ্যে কোনো অর্থ পরিশোধ বা সমন্বয় হয়েছে কিনা, সমন্বয় বলতে সেট অফ, যদিও হয় তার পরিমাণ। মনে করেন 10 লক্ষ টাকার ডিক্রি হলো, এর মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে দেনাদার, তাহলে 8 লক্ষ টাকার আপনার আবেদন করতে হবে, কারণ 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, সেটা তো উল্লেখ করতে হবে, না উল্লেখ করলে তো সে আবার প্রতারণা করছে আদালতের সাথে। ডিক্রি জারির জন্য ইতিপূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা, মানে এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন কিনা, না সেকেন্ড অ্যাপ্লিকেশন। ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি হয়ে থাকে সেটা উল্লেখ করতে হবে, যদি হয় তবে আবেদনের তারিখ ও ফলাফল। এটা যদি সেকেন্ড অ্যাপ্লিকেশন বা থার্ড অ্যাপ্লিকেশন করা হয় তাহলে আগে কোন কোন তারিখে আবেদন করা হয়েছিল, এবং সেই ডিক্রি জারির ফলাফলটা কি। সে ডিক্রি জারি এর আগে লিখিত ব্যাচে না এমসিকিউ ব্যাচে পড়ালাম আমার মনে পড়ছে না, কিন্তু আমার এখানে কথাটা প্রাসঙ্গিক হয়ে গেল, যে ডিক্রি জারি মামলা কিন্তু প্রত্যাহার করা যায় না। মূল মামলা প্রত্যাহার করা যায় কিন্তু জারি মামলা প্রত্যাহার করা যায় না। জারি মামলা পূর্ণ আহ সন্তুষ্টিতে নিষ্পত্তি হতে হবে, পূর্ণ সন্তুষ্টিতে নিষ্পত্তি মানে জারিতে যা বলা আছে সেইভাবেই সেটা শেষ হতে হবে। মনে করেন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া হলো, এই পুরো পানিটাই আপনাকে খেতে হবে, তাহলে সেটা শেষ হবে, পূর্ণ তৃপ্তি আসবে আপনার। তো একটা ডিক্রি জারি করা হচ্ছে, জারিতে যা যা চাওয়া হচ্ছে পুরোটা যখন পাওয়া হবে, যখন শেষ হবে, মনে করেন যে একজন স্ত্রী তার মোহরানা আদায়ের জন্য মামলা করেছে, 2 লক্ষ টাকা মোহরানা, 2 লক্ষ টাকার ডিক্রি হয়েছে, এই 2 লক্ষ টাকা যখন পাওয়া শেষ হবে ওই সময় পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ সন্তুষ্টিতে নিষ্পত্তি বলে এটা ঘোষণা হবে, রায় হবে, এবং দেনাদারকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু ডিক্রিদার কখনো এটা মামলা চলাকালীন পর্যায়ে যে কি করতে পারবে না, প্রত্যাহার করতে পারবে না। কি বলবে, এটা নিষ্পত্তি করা হোক বা বিবাদীকে অব্যাহতি দেওয়া হোক, এইভাবে সে বলতে পারবে, এবং বিবাদী দরখাস্ত করবে, এবং সে স্বীকার করে যদি নাই, হ্যাঁ টাকা আমার, আমি সব বুঝে পেয়েছি, 6 মাসে দেওয়ার কথা ছিল আমাকে 1 মাসে দিয়ে দিয়েছে, তাহলে তো আর আমার মামলা চালানোর দরকার নেই। তবে সেটা প্রত্যাহার হবে না, পূর্ণ সন্তুষ্টিতে নিষ্পত্তি হবে। তার মানে জারি মামলা পরিপূর্ণভাবে শেষ হতে হবে, মানে ফুললি ফিনিশড হতে হবে, না হলে হবে না। এখন কোনো মামলা যদি ফুললি ফিনিশড না হয়, দেনাদার যদি প্রতারণামূলক ভাবে মামলাটা থেকে অব্যাহতি পায় এবং ডিক্রি পূর্ণ সন্তুষ্টিতে নিষ্পত্তি হয়েছে মর্মে মামলাটা শেষ হয়ে যায়, কিন্তু এখনো টাকা বাকি আছে, এরকম হয় বাস্তবে। যেমন আমার একটা মামলা এসেছিল, এক মহিলা, একটা ছেলে আছে, মামলা করেছে, স্বামী বলেছে তোমাকে আমি আবার সংসারে নিব, তুমি এই মামলাটা তুলে নাও। তো মামলা তার প্রত্যাহার হবে না, সে বলেছে আমি সমস্ত কিছু আমার বুঝিয়ে পেয়েছি, এবং আমার স্বামী আমাকে সংসারে নিয়েছে, এখনো নেয়নি কিন্তু সে বলছে আমার স্বামী আমাকে সংসারে নিয়েছে, আমরা এখন সুখে শান্তিতে বসবাস করছি, আমার স্বামীকে এই মামলা দায় হতে অব্যাহতি দেওয়া হোক। মামলা পূর্ণ সন্তুষ্টিতে নিষ্পত্তি হয়ে গেছে, এটা প্রত্যাহার না, আবারও বলছি উইথড্র না, ফিনিশ হয়েছে মামলাটা। তো এই যে মানে মামলা সেটেল হয়ে গেছে। এখন তারপরে সেই স্বামী মাস যায়, বছর যায়, আর নেয় না স্ত্রীকে, স্ত্রীর সাথে প্রতারণা করেছে। এখন কি করা? তখন এই যে এই পয়েন্টটা যুক্ত হবে, তখন আমার কাছে নতুন এসেছে, স্যার আগে তো এইভাবে একটা মামলা করেছিলাম, টাকা পেতাম, কিন্তু আমার স্বামী আমার সাথে এরকম ধোঁকা দিয়েছে আমাকে, এখন আমি টাকা পাচ্ছি না, আমি কি করব স্যার? তো আমি তো জানতাম যে আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন করতে পারবো, তো আমি বললাম আপনার আবার আমি জারি মামলা চালু করে দিচ্ছি, চালু করছি বলতে
ওই ডিক্রিটা দিয়ে আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন করব, এবং আগের অ্যাপ্লিকেশন করে কত টাকা আমি পেয়েছি সেটা আমি ওই যে ও নম্বরে কত টাকা পরিশোধ হয়েছে বা সমন্বয় হয়েছে সেটা উল্লেখ করলাম যে এত টাকা এ যাবৎ পেয়েছি এবং এত টাকা এখনো বাকি আছে, এই টাকাটা এখনো দেয়নি বা দিচ্ছে না, প্রতারণামূলক ভাবে বিয়ে করব বলে আবার সংসারে নিব বলে তাকে আর নেয়নি। তাহলে উ এবং চ কিভাবে কাজে লাগবে সেটার প্র্যাকটিক্যাল যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদেরকে আমার প্র্যাকটিক্যাল মামলা থেকে বলে দিলাম। আশা করি বোঝা গেছে। ছ, ডিক্রির ওপর প্রাপ্ত সুদসহ যদি থাকে অর্থের পরিমাণ বা এটির দ্বারা মঞ্জুরিকৃত অন্য কোনো প্রতিকার প্রার্থিত জারি কার্যক্রমে ডিক্রির পূর্বে বা পরে কোনো পাল্টা ডিক্রি প্রদত্ত হয়ে থাকলে তার বিবরণ। একই বিষয়ে যদি দুইটা মামলা হয়ে যায়, হয়তোবা বাদী বিবাদীর মধ্যে একটু কম বেশি এই কারণে রেস সাবজুডিস আসেনি, মানে দুইটা মামলাই চলেছে এবং পাল্টা একটা ডিক্রি পেয়েছে, এরকম যদি হয়ে যায় তাহলে সেটার কথাও যদি জানা হয় তাহলে সেটা মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সেখানে উল্লেখ করে দিতে হবে। মঞ্জুরিকৃত খরচা দিয়ে যদি থাকে তার পরিমাণ, যদি মামলায় কস্ট, দেখবেন সিভিল মামলায় শেষে একটা প্রার্থনা থাকে, প্রার্থনায় আমরা প্রথমে মূল প্রার্থনাটা চাই, তারপরে বলি যে এই মামলার যাবতীয় খরচ অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে বা বিরুদ্ধে খরচার ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। তার মানে আমি কষ্ট দাবি করছি, আমার মামলা চালাতে 50,000 খরচ হয়েছে, এটাও যেন বিবাদীর থেকে তুলে দেওয়া হয়, এটা চাচ্ছি। তো এটা যদি আদালত মঞ্জুর করে তাহলে সেটাও পাওয়া যাবে এবং সেটাও এই জারির আবেদন ফর্মে লিখতে হবে। ফর্মে এরকম কলামই করা থাকে লেখার জন্য, যার বিরুদ্ধে ডিক্রি জারির প্রার্থনা করা হয় তার নাম। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করব, লাইন কেটে যাবে যদিও, লাইন কেটে গেলেও আপনারা ব্রেক থেকে এসে প্রশ্নের উত্তর দিতে পারবেন। দেখেন এখানে খ নম্বরে কি আছে, খ নম্বরে আছে পক্ষগণের নাম, আর ঝ নম্বরে কি আছে, যার বিরুদ্ধে ডিক্রি জারি প্রার্থনা করা হয় তার নাম। এখানে পক্ষগণের নাম বলতে বাদী আর বিবাদী, যদি ডিক্রি হয়ে যায় বাদী হয়ে গেল ডিক্রিদার, বিবাদী হয়ে গেল দেনাদার। তাহলে আবার ঝ নম্বরে যার বিরুদ্ধে ডিক্রির জারির প্রার্থনা করা হয় তার নাম, তার মানে যার বিরুদ্ধে মানে দেনাদারের বিরুদ্ধেই তো ডিক্রি জারি প্রার্থনা করতে হবে। তাহলে আমি খতে তো তার নাম উল্লেখ করলাম, সারোয়ার নামে একজন দেনাদার আছে, তার নাম, আর বাদীর নাম মনে করেন একটা মহিলার নাম দিলাম। তো এখানে বাদী বিবাদীর নাম সারোয়ার নামটা এখানে আমি দিয়ে দিলাম বিবাদী বা দেনাদার হিসাবে। তো এখানেও কি আমাকে সারোয়ারের নাম দিতে হবে? হ্যাঁ, সারোয়ার নাম এখানে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে খ আর ঝ, এই দুইটা আলাদা, ঝ নাম মানে ঝ পয়েন্টটা রাখার দরকার কি ছিল? খয়ের মধ্যেই তো দুইজনের নাম চলে আসছে, ঝ কি দেওয়ার কি দরকারই ছিল? এটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? যদি মনে হয় এর যুক্তি কি? আর যদি কেউ মনে করেন যে না, ঝ রাখার দরকার আছে, দরকার থাকলে তার যুক্তি কি, সেটা আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। যে প্রশ্নটি করেছিলাম যে ওপরে পক্ষগণের নাম মানে বাদী বিবাদী বা ডিক্রিদার দেনাদারের নাম তো আছেই, পরে আবার যার বিরুদ্ধে ডিক্রি জারির প্রার্থনা করা হয়, অর্থাৎ দেনাদারের বিরুদ্ধেই তো সচরাচর ডিক্রি জারির প্রার্থনা করা হয়, সেক্ষেত্রে আবার ঝ নম্বর পয়েন্ট রাখার প্রয়োজনীয়তা কি? তো প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি আছে কি নাই, বা থাকলে যুক্তি কি, না থাকলে যুক্তি কি, সেটা জানতে চাচ্ছিলাম। কেউ কি কোনো কিছু অ্যাড করবেন? দুই তিনজন অলরেডি মেসেজ দিয়েছেন, তো তাদের সাথে কথা হবে, কিন্তু যারা এখনো মেসেজ দেননি তারা কোনো উত্তর করতে চাচ্ছেন কিনা কাইন্ডলি একটু লাইনে আসবেন। হ্যাঁ, স্বপন ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, স্যার আমার কাছে মনে হয় যে এটা এই জারি মামলার ক্ষেত্রে রাখা দরকার। দরকার এই জন্য যে মূল মামলায় তো পক্ষ বাদী বিবাদী দুইজন থাকে, কিন্তু পরবর্তীতে যে ডিগ্রি পায় সে তো আবার বিবাদী হয়ে যায়, বাদী হয়ে যায়, এবং যে বাদী থাকে সে হয়ে যায় বিবাদী পরবর্তীতে। না, মানে জারি এরকম মামলাতে বোঝানোর জন্য না এখানে। যে বোঝানো। আমি ক্লিয়ার করি। মনে করেন যে যিনি বাদী,
বা যারা বাদী ছিল মামলায়, তারা যদি জি, ডিক্রি পায় তাহলে তারা ডিক্রিদার। আর ডিগ্রিদার, জি। যারা বিবাদী ছিল তারা অটোমেটিক্যালি দেনাদার হয়ে যাবে। তো জি, ডিগ্রি এখানে ডেপ্টর। এর মানে রিসিপ্রোকাল বা রিভার্স হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাদীরা বিবাদী বা বিবাদীরা বাদী বা বাদীদের বিরুদ্ধে কখনো ডিক্রি হয় না। এটা একটা মনে রাখবেন, যে মামলায় করেছে তাদেরকে বাদী বলা হয়, যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে কখনো ডিক্রি হয় না। যদি তারা মামলায় প্রমাণ তারা যদি মামলা প্রমাণ করতে সক্ষম হয় তাহলে তাদের পক্ষে ডিক্রি হবে, কিন্তু তাদের বিপক্ষে কখনো ডিক্রি হবে না। তাহলে তারা যদি মামলা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? সিভিল মামলা, মামলাটা ডিসমিস হবে, অর্থাৎ মামলাটা খারিজ হয়ে যাবে। হ্যাঁ, জি। মামলা ডিক্রি দেওয়া যাবে না বা ডিক্রি দেওয়া গেল না মর্মে আদেশ হবে, বা মামলাটা খারিজ বা ডিসমিস হবে। কিন্তু বিবাদীর পক্ষে কখনো ডিক্রি যায় না। ওই বিবাদী যদি ডিক্রি নিতে চাই তাকে নতুন মামলা করে বাদী হয়ে আসতে হবে। বোঝাতে পারলাম? জি স্যার। তার মানে যে মামলায় সে বাদী ছিল সেই মামলায় জারির ক্ষেত্রে সে সবসময় বাদী বা ডিক্রিদারই থাকবে, সে কখনো বিবাদী বা দেনাদার হবে না। এখন বলেন জয়ের প্রয়োজনীয়তা কি? স্যার, ডিগ্রি স্যার। তার নাম। মানে এটা অতিরিক্ত মনে হচ্ছে না? কারণ যদি বিবাদী সারোয়ার হয় তাহলে সারোয়ারের নামই তো আমি এখানে লিখবো ঝতে এসে। কারণ সারোয়ারের বিরুদ্ধেই তো আমি কি করব? ডিগ্রি জারি করব। কারণ যে বিবাদী, যে দেনাদার হয়েছে, তাই নয় কি? জি স্যার, তাহলে তো এটা মনে হয় যে এখন অতিরিক্তই। মানে অপ্রয়োজনীয় মনে হচ্ছে কিনা আপাত দৃষ্টিতে? জি স্যার, আপাতত দৃষ্টিতে এখন যেভাবে বলছেন সেভাবে তো অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আচ্ছা, মিলন ভাই বলেন। হাত উত্তোলন করেছেন মিলন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইন্টারেস্টিং প্রশ্ন কিনা বলেন। জি স্যার, খুব ইন্টারেস্টিং প্রশ্ন স্যার। হ্যাঁ, আচ্ছা, উত্তর করেন। স্যার, এর প্রয়োজনীয়তা আছে স্যার। হ্যাঁ, যুক্তি কি? যুক্তি স্যার, মূল মামলায় যদি এই বিবাদী সংখ্যা একের অধিক হয়, হুম, সেক্ষেত্রে সেক্ষেত্রে আদালত সকলের পক্ষে সকলের বিপক্ষে ডিগ্রি দিতেও পারে, আবার সকলের বিপক্ষে ডিগ্রি নাও দিতে পারে। দেখা গেল যে মূল মামলায় বিবাদী আছে দুইজন, তার থেকে একজনের বিরুদ্ধে ডিগ্রি দিতেছে, আর একজনের বিরুদ্ধে ডিগ্রি দেয়নি। এখন দেয় না। তাহলে তো এবার ডিগ্রি জারি করতে হবে যার বিরুদ্ধে ডিগ্রি দিতেছে। সেক্ষেত্রে আমি ওই জায়গায় তো নাম উল্লেখ করতে হবে, কারণ এই জায়গায় তো দুইজনের জায়গায় একজন, তাহলে কোন জনের বিরুদ্ধে ডিগ্রিটা জারি করতে হবে তার নাম তো অবশ্যই দেওয়া লাগবে। এই একটা হ্যাঁ, অপশন। সেটাই। এটা সুন্দর একটা আপনার ফাইন্ডিংস, এটা কিন্তু জি, জি। দারুণ একটা বিষয়। কারণ পক্ষ বলতে মামলা শুরুতে কারা পক্ষ ছিল তারা, কিন্তু জি, মামলার শেষে বিবাদী হিসেবে আর কে টিকে আছে সেটা কিন্তু বিষয়। এটা জি। একটা দারুণ পয়েন্ট। হ্যাঁ, এটা আমারও জানা ছিল না বা এইভাবে আমিও ভাবিনি, কিন্তু এটা কিন্তু যা পয়েন্ট। এটা যুক্তি আছে। হ্যাঁ, এরকম আর ক্ষেত্রে একটা, ভিন্ন হতে পারে, মানে পক্ষগণ এবং যার ডিক্রিদারি এটা ভিন্ন হতে পারে। আর কি হতে পারে? জি স্যার, আর একটা আছে যে দেখা গেল মূল মামলায় দুইজন বিবাদী আছে, দুইজনেরই বিরুদ্ধে ডিগ্রি দিয়েছে, কিন্তু দেখা গেল কি একজন ডিগ্রি পরিশোধ করেছে আর একজন করেনি। তাহলে যে পরিশোধ করেছে তার বিরুদ্ধে তার জারির প্রয়োজন আসে না, আর যে আসে না। পরিশোধ করেনি তার বিরুদ্ধে জারি আসবে। গুড। তারপরে আর কি কি সিচুয়েশন আসতে পারে? স্যার আরো আসতে পারে। স্যার আর একটা জিনিস যেটা বললেন যে বাদীর বিরুদ্ধে, মানে যদি আমার ভুল না হয়, যদি বাদীর বিরুদ্ধে ডিগ্রি হয় না, কিন্তু আমার তো মনে হয় বাদীর বিরুদ্ধেও ডিগ্রি হয়। কোন ক্ষেত্রে হয় বলেন? স্যার, মনে করেন যে আহ, একজন 30 শতক জমি চেয়ে মামলা করেছে। ওকে। এখন কোনো কারণবশত বাদীর অনুপস্থিতিতে বিবাদী জবাব দিয়েছে যে বাদী 30 শতক জমি পাবে না, আমার কাছে পাবে হলো 20 শতক। হুম, সেক্ষেত্রে ওই 20 শতক, বিবাদীর কথা মতো 20 শতকের জন্য বাদীর পক্ষে ডিগ্রি দিতেছে, আর হুম। হলো 10 শতক বাদীর বিপক্ষে গেছে। সেক্ষেত্রে তো এটা ওইটা তো এটা বাদীর। এটা 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 বিরুদ্ধে হয় না, এটা পক্ষেই হয়। আমি চাইলাম 30 টাকা, আমাকে 20 টাকা দেওয়া হলো, আমাকে তো দেওয়াই হলো। আমার থেকে কি কোনো কিছু হ্যাঁ, নিল? তাহলে কি না বিরুদ্ধে নিল হলো? না, না নিল না, এটা কিন্তু এটা আমি তো এটা চাইছিলাম।
না, আমি যা চাইলাম পুরোটা পেলেও ডিগ্রি পাওয়া, আমি যদি সামান্য পাই তাও আমার পক্ষেই ডিগ্রি আসলো। আমাকে যদি দিতে হয় কোনো কিছু, তাহলে সেটা আমার বিরুদ্ধে হয়। ঠিক আছে? জি অতএব বাদীর জি। বাদীর বিরুদ্ধে কখনো ডিক্রি হয় না। তবে সেট আপের মামলায় দুইজনের পক্ষেই ডিক্রি হতে পারে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কিভাবে জি স্যার। দুইজন সমন্বয় করে দিল, সেক্ষেত্রে একটা ব্যতিক্রম জায়গা আছে। হ্যাঁ, তাছাড়া হ্যাঁ, জি সচরাচর বাদীর বিরুদ্ধে ডিক্রি হয় না। আচ্ছা, আরো জি। কি কি সিচুয়েশন হতে পারে? কেউ কি বলতে চাচ্ছেন? এর আগে পলি আপু একটা বলেছেন, যে যদি যিনি বিবাদী তিনি যদি ডিক্রি হওয়ার পরে মারা যান, তাহলে তার ওয়ারিশরা সম্পত্তিটা পাচ্ছে। তাহলে বিবাদীর ওয়ারিশকে, যেহেতু সিভিল মামলা, বিবাদী মারা গেলে বা দেনাদার মারা গেলে সে মুক্ত হবে না তার দায় থেকে। তাহলে তার সম্পত্তি থেকে সেটা রিকভার করা যাবে। তাহলে সম্পত্তি যে হোল্ড করছে বা যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাচ্ছে, যার কাছে আছে, তার বিরুদ্ধে ডিক্রি জারি করতে হবে। এটা পলি আপু বলেছেন, এটাও সঠিক পয়েন্ট। আরো সিচুয়েশন জি আছে। স্যার। কি কি সিচুয়েশন? মনে করেন যে মারা গেল না, বেঁচে আছে, কিন্তু তার যে সম্পত্তিটা, ওই সম্পত্তিটা সে কি করেছে, বন্ধ পাওয়ার অফ অ্যাটর্নি বন্ধক দিয়ে আছে। আরেকজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আরেকজনকে বুঝিয়ে দিয়েছে। তাহলে যাকে পাওয়ার জি অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও ডিক্রি জারি করা যাবে, কারণ সে পুরো সম্পত্তিটা হোল্ড করছে বা কাউকে জিম্মা দিয়েছে। মানে যার কাছ থেকে ন্যায়সঙ্গতভাবে আদায় করা যাবে, এবং এই দেনাদারের মাধ্যমে যে কোনো স্বার্থ প্রাপ্ত হলো, তার বিরুদ্ধে করা যাবে। এটা হচ্ছে মূল বক্তব্য। সিচুয়েশন অনেক হতে পারে, ভাবলে অনেক সিচুয়েশন বের হবে, ভাবলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। তো আমরা ক্লাসটা আরো এগিয়ে যাই। ধন্যবাদ যারা উত্তর করেছেন, বিশেষ করে মিলন ভাই, স্বপন ভাই এবং পলি আপু। আর আব্দুল মাজিদ ভাইও উত্তর করেছেন, তো ওনার উত্তর আমি আসলে বুঝতে পারিনি। তো আমরা আগাই প্রশ্নটা। জি। আহ, এই প্রশ্নের উত্তরটাতে আরো যে পয়েন্ট আছে, 9 নম্বর, নিম্নোক্ত উপাদানগুলোর মধ্যে হতে কোনটির মাধ্যমে আদালতের সহযোগিতা প্রয়োজন? এই যে আমরা উপায়, এর আগে যে 5টা উপায় পড়লাম, এই 5টা উপায়ের মধ্যে আমি নিজে চাচ্ছি যে ওর অনার কোন উপায়ে ডিগ্রিটা জারি করা হবে, এটাও বলে দিতে হবে। 5টার যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিলাম। তার উপর উল্লেখিত বিষয় সম্বলিত লিখিত আবেদন পত্রের সাথে ডিগ্রির একটি জাবেদা নকল সংযুক্ত করতে হবে। ডিগ্রি যে পেয়েছি তার প্রমাণ স্বরূপ ডিগ্রির নকলও দিতে হবে, এবং সেটা অবশ্যই সার্টিফাইড কপি বা জাবেদা নকল। জাবেদা জবেদা একই কথা, বা প্রত্যায়িত বা সত্যায়িত নকল বা সত্যায়িত কপি একই কথা। ইংরেজি হচ্ছে সার্টিফাইড কপি, বাংলা নানান ভাবে লেখা হয়। কখন আদালত জারি কার্যক্রম স্থগিত করতে পারে? জারি করে ফেলেছি দরখাস্ত দিয়ে, একটু আগে যে দরখাস্তর কথা বলছিলাম সেটা, এখন আদালত এটা স্থগিত করবে, কোন সিচুয়েশনে করবে সেটা আমরা দেখে নিই। হতে বলা হচ্ছে, নিম্নলিখিত ব্যক্তি কর্তৃক নিলাম, বিক্রি, রদ সংক্রান্ত দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানসমূহ আলোচনা করুন। দায়িক যিনি সম্পত্তির মালিক, দায়িক, দায়িক বলতে দেনাদার, তিনি কি রদ করতে পারবেন? হ্যাঁ, রদ করতে পারবেন। টাকা দিচ্ছিল না, সম্পত্তি নিলাম হয়ে যাচ্ছিল, টাকা দিয়ে দিলে নিলাম আবার রদ হয়ে যাবে। ক্রেতা, যিনি সম্পত্তি ক্রয় করছেন, তিনিও আবার কিন্তু বিক্রি রদ করতে পারবেন। কেন রদ করতে পারবেন? আমি যে যার সম্পত্তি ভেবে নিচ্ছিলাম, দেখা যাচ্ছে সম্পত্তিটা হয়তো বা তার না। আমি হয়তোবা ভেবেছিলাম যে 2টা প্লট আছে, সামনে প্লটটা বিক্রয় হচ্ছে এটা ভেবে নিচ্ছিলাম, কিন্তু না, মূলত পিছনে প্লটটা। তার মানে আমি একটা জিনিস কিনতে এসে ভুল করে আরেকটা জিনিস কিনে ফেলেছি। তাহলে ক্রেতা বলতে পারে আমি এটা নিব না। মোট কথা, আপনি মার্কেটে যখন কোনো কিছু কিনবেন, কেনার পর যদি মনে করেন আমি এটা ফেরত দিতে চাচ্ছি, তো ক্রেতা ফেরত দিতে পারবে। তখন তাকে কি করতে হবে? নিলাম রদ করতে হবে, এবং নিলামের খরচ তাকে বহন করতে হবে। মানে নিলামে যে ফাজলামো করা যাবে না, ভেবে চিন্তে তাকে নিলামে ডাক দিতে হবে, এবং ডেকে যদি সে নিলাম কিনে ফেলে, সেটা রদ করতে হলে নিলাম ডাকের যে পুরো খরচা তাকে আবার বহন করতে হবে। সেগুলোই আমরা দেখবো এখন। তবে আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম। আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত, আমরা ক এর উত্তর পড়ছি। এই যে 9-এর ক নং প্রশ্ন উত্তর, 9-এর 3-এর ক নং প্রশ্নের উত্তর। নিম্নের 3 শ্রেণীর আদালত
কখন জারি কার্যক্রম স্থগিত করতে পারেন তা আলোকপাত করা হলো। 1 নম্বর, আপিল আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা। একটা ডিক্রি হয়েছে বা একটা আদেশ হয়েছে, সেই আদেশ বা ডিক্রি জারির প্রার্থনা করা হয়েছে, এখন এটার আবার আপিল হয়েছে। আপিল যদি হয়, আপিল আদালতে যিনি আপিল করেছেন তিনি বলবেন, ইওর অনার, এইটার আবার জারি দরখাস্ত করা হয়েছে, অতএব যেহেতু আমি আপিল করেছি, একটা আদেশ দেন যেন নিম্ন আদালতে যেটা জারি চালু আছে সেটা যেন স্থগিত করা হোক, কারণ আমি আমার বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দিয়েছে নিম্ন আদালত, আসলে ডিক্রিটা পাবে না বাদী, এটার কারণে তো সংক্ষুব্ধ হয়ে আপিল করা হয়েছে। তো যতদিন আপিল চলবে ততদিন আপিল আদালত স্থগিত করতে পারবে, সেটাই বলা আছে। আইনে কি বলছে দেখি। আদেশ 41 বিধি 5-1 এর বিধান মতে আপিলযোগ্য ডিক্রির ক্ষেত্রে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ শেষ হবার পূর্বে আপিল দায়ের করা হলে তামাদির মেয়াদের পূর্বেই তো আপিল করতে হবে, পরে করতে গেলে আবার 5 ধারা আবেদন করতে হয়। স্বতঃসিদ্ধভাবে ডিক্রির জারি কার্যক্রম স্থগিত হয়ে যায়। তার মানে যদি আপিল করা হয় অটোমেটিক সেটা কি হয়ে যায়, স্থগিত হয়ে যায়। তাহলে যে আদালতে ডিক্রি জারি হয়েছে সে আদালত জানবে কিভাবে? যে আদালতে আপিল করা হলো ওই আদালত থেকে একটা ইনফরমেশন স্লিপ নিতে হয় যে এই মামলায় জারি করা হয়েছে, এই মামলায় একটা এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে, এই মর্মে একটা ইনফরমেশন স্লিপ নিলে এই ইনফরমেশন স্লিপটা আবার নিম্ন আদালতে জমা দিলে, হাইকোর্ট থেকে, সরি, আপিল আদালত থেকে নেওয়া হয়েছে। আপিল আদালত বলতে জেলা জজ হতে পারেন, আপিল আদালত মহামান্য হাইকোর্ট হতে পারেন, আবার আপিলের ডিভিশনও হতে পারেন। তাহলে এটা আপিল আদালত বললে সব আদালতকে বোঝাবে, কোনো স্পেসিফিক আদালত না, আপিল আদালত, যে আদালতে আপিল করা হয়েছে। আপিল আদালত একটা ইনফরমেশন স্লিপ দিল, এইটা আবার কে নিয়ে আসবে? আপিলকারী নিজে নিয়ে আসবে, আইনজীবী নিবে, নিয়ে নিম্ন আদালতে জমা দিবে, ডিক্রি জারিটা স্থগিত হয়ে গেল। তাহলে এখানে আমি যেটা বলছি যে স্বতঃসিদ্ধ মানে অটোমেটিক ডিক্রি জারি কার্যক্রম স্থগিত হয়ে যায় না। কেন স্থগিত হয়ে যায় না? কারণ নিম্ন আদালত তো জানতে পারে না, এখানে নাই হবে। হ্যাঁ, তখন আমি একটু ফ্লোতে পড়েছি যে স্বতঃসিদ্ধ ভাবে মানে অটোমেটিক ভাবে তো মনে করেন যে আমি সহকারী জজ আদালতে ডিক্রি পেয়েছি, সহকারী জজ আদালতেই আমি জারি প্রার্থনা করেছি, আর এটা আমি জেলা জজে আপিল করলাম, সরি, অপরপক্ষ জেলা জজে আপিল করলো, তো আমি যে জারি করেছি অপরপক্ষ জেলা জজে আপিল করেছে, তো আপিল করেছে তারা তো এখানে যারা ডিক্রি পেয়েছে তারাও সেটা খোঁজ রাখবে না, তারা জারি করে নিশ্চিন্ত আছে যে এই জারি কার্যক্রমটা ওকে হয়ে গেলেই তো আমরা টাকা পেয়ে যাচ্ছি বা যা চাচ্ছি তা পেয়ে যাচ্ছি। যারা আপিল করেছে, যেহেতু অটোমেটিক ভাবে উচ্চ আদালত থেকে কোনো কিছু আসে না নিচে, যারা আপিল করবে তাদেরকে একটা কি করতে হয়, সেই লাইনটা বলছি, বরং উপযুক্ত কারণ বিদ্যমান থাকা সাপেক্ষে বিজ্ঞ আপিল আদালত ডিক্রিটি জারির কার্যক্রম স্থগিতের জন্য আদেশ প্রদান করতে পারেন। তো আদেশ প্রদান করবেন ওই যে ইনফরমেশন স্লিপের মাধ্যমে, এবং সেইটা নিচে দিয়ে দিলেই হয়ে যায়। তো ইনফরমেশন স্লিপের মাধ্যমে বেশি আমরা করি, তবে আদালত নিজে থেকে একটা আদেশ নিম্ন আদালতে পাঠাতেও পারেন, দুই ভাবে করা যায়। 2 নম্বর পয়েন্ট, ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা। যে আদালতে ডিক্রি পেয়েছিলাম, মনে করেন সহকারী জজ, সেই আদালতে জারি করেছি, সেই আদালতে আবার সেটা স্থগিত করবে। কিভাবে? এটা 41-5-2 এর বিধান মতে, এখানে 5-1 ছিল, এটা 5-2। আপিল করার তামাদির মেয়াদের মধ্যে ডিক্রি জারি স্থগিত রাখার আবেদন করলে, তার মানে আমরা আপিল করার সিদ্ধান্ত নিচ্ছি, ডিক্রি জারি করেছে, এটা স্থগিত করা হোক ইওর অনার, কারণ এখনো আপিল করার তামাদির মেয়াদ শেষ হয়নি, আমরা আপিল করব, এই মর্মে যদি ওই আদালতে দরখাস্ত দেওয়া যায় এবং উপযুক্ত কারণ প্রদর্শন মানে আদালতকে সন্তুষ্ট করতে পারলে এই কারণ প্রদর্শন সাপেক্ষে ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি জারি স্থগিত করার আদেশ দিতে পারেন। তার মানে ডিক্রি জারির প্রার্থনা করলাম, অপর পক্ষে এসে সেটা স্টপ করে দিল, স্টে করে দিল। ডিক্রি জারি বা কার্যকর করতে প্রেরণ করা হয়েছে এমন আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা। প্রথমে আপিল আদালতের কথা দেখলাম, এবার যে আদালত ডিক্রি দিল সেই আদালতই স্থগিত করবে। এবার যে আদালত ডিক্রি দিল সেই আদালত জারি করছে না, তিনি কোনো কারণে সেই ডিক্রিটা অন্য আদালতে প্রেরণ করেছেন জারি করার জন্য,
সেক্ষেত্রে যেই আদালতে প্রেরণ করা হয়েছে সে আদালত সিদ্ধান্ত নেবে। বলে রাখা ভালো যে একটা আদালতের ডিক্রি হলো, সে আদালত যদি সেই ডিক্রিটা অন্য আদালতের কাছে অনুরোধ করে যে এটা একটু জারি করে দেন, কলিগ, এক আদালত আরেকটা আদালতের তো কলিগ, তারা পরস্পর কলিগ, তো এক কলিগ আরেক কলিগকে বলতে পারে যে এটা একটু জারি করে দেন। তো এই এই যে অনুরোধের একটা কিন্তু পত্র পাঠানো হয়, সেটাকে আবার প্রিসেপ্ট বলা হয়। ডিক্রি জারির অনুরোধ পত্র পাঠালে সেটাকে প্রিসেপ্ট করে। তাহলে যে আদালতে প্রিসেপ্ট পাঠানো হচ্ছে সেই প্রিসেপ্ট গ্রহণকারী আদালত আবার ডিক্রি জারি কার্যক্রম স্থগিত করতে পারে। এটা কোথায় আছে? আদেশ 21 বিধি 26 এর বিধান মতে যথেষ্ট কারণ প্রদর্শন সাপেক্ষে, মানে যথেষ্ট কারণ প্রদর্শন করতে পারলে, সাপেক্ষে বলতে যদি সক্ষম হয়, সংশ্লিষ্ট আদালত যুক্তিসঙ্গত সময়ের জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন, যেন দেনাদার বা দায়িক ডিক্রি প্রদানকারী আদালত বা উপযুক্ত আপিল আদালতে আবেদন করার সুযোগ পান। তার মানে ফ্যাক্ট হচ্ছে আপিল, আপিলের বিধান আছে বলেই ডিক্রি কার্যক্রম জারি কার্যক্রম স্থগিত রাখার সুযোগ দিতে হবে। কারণ যে ডিক্রি দিয়েছে একটা আদালত, আপিলে গিয়ে সেটা পরিবর্তন হয়ে যেতে পারে, তখন আর এই জারি যে স্থগিত হয়েছে সেটা ভ্যানিশ হয়ে যাবে, সেটার আর দরকারই হবে না, কারণ সেটার আর ভ্যালুই থাকবে না। ডিক্রি নাই তাহলে জারি কি করবে? এরপরে দায়িক, যিনি সম্পত্তির মালিক, যার সম্পত্তি নিলামে উঠেছে, এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ কখন করা যাবে বা কোন জায়গায় আছে আইনের? আদেশ 21 বিধি 89 এর বিধানের অধীন দায়িক অর্থাৎ যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। অত্র বিধির মূল বক্তব্য এই যে, তাহলে কোথায় আছে বললাম, মূল বক্তব্য কি সেটাও আমি এখন পড়ে দিচ্ছি। ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় রদ করতে চাইলে দায়িক নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে পারবেন। তাহলে তার সম্পত্তি বিক্রয় হয়ে গেছে, মনে করেন অস্থাবর সম্পত্তি, তার গহনা, পারিবারিক গহনা বিক্রয় হয়ে গেছে, একটা কার ছিল সেটা বিক্রয় হয়ে গেছে, তাহলে এটা 30 দিনের মধ্যে রদের প্রার্থনা করতে পারে। রদ মানে সেটা আটকানো, থামিয়ে দেওয়া। তারপরে যদি স্থাবর সম্পত্তি হয় কোনো জমি, পুকুর বা কোনো ভবন বা কোনো দোকানপাট, সেক্ষেত্রেও সেটা আটকানো যাবে। এই ক্ষেত্রে ক্রয়মূল্যের 5% অর্থ বা নিলাম ঘোষণার উল্লেখিত অর্থের মধ্যে যেটি কম হবে তা ক্রেতাকে জমা প্রদান করে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। তো এই যে আবেদন যে করবে, যার সম্পত্তি সে, যিনি ক্রেতা, টাকা দিয়ে তো কিনে তিনি বসে আছেন, তো তাকে 5% দিতে হবে, অথবা নিলাম ঘোষণার উল্লেখিত অর্থ, মানে ঘোষণার দিন যে টাকাটা জমা দিয়েছিল সেই টাকার পরিমাণ এবং 5%, যেটা কম হবে সেটা দিতে হবে। সাধারণত 5%ই হয়, কারণ ঘোষণাটা বেশি হয়, কারণ 25% জমা দিতে হয়, 25% ছাড়া মানে না। অতএব 5%ই কম হবে, অতএব 5% জমা দিলেই আবেদন করা যাবে, এবং পরবর্তী টাকা আদালত যখন আদেশ দিবে রদের, তখন সেই টাকাগুলো আবার ফেরত দিতে হবে ক্রেতাকে, যে এই সম্পত্তিটা কিনেছিল। আবার ডিক্রি, ডিক্রি বানানটা কারেকশন করে নেবেন। জারিতে কোনো অস্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় রদ করতে চাইলে 90 বিধির আওতায় আবেদন করা যাবে যদি নিলাম প্রচার ও পরিচালনায় যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকে। আমরা এমসিকিউ ক্লাসে সেটা দেখলাম যে যদি কোনো ইরেগুলারিটিস থাকে বা কোনো প্রতারণা বা ফ্রড থাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো কারণ বা গ্রাউন্ড। এক্ষেত্রে আবেদনকারী তথা দায়ীকে যদি 22 বিধি মোতাবেক নোটিশ দিতে ব্যর্থ হয়, নিলাম প্রচার বা পরিচালনা যথেষ্ট অনিয়ম ও প্রতারণা থাকার বিষয়টি যদি আবেদনকারী তথা দায়ী প্রমাণ করতে পারে, তবে বিজ্ঞ আদালত নিলাম বিক্রি রদ এর আদেশ দিবেন। নিলাম হয়ে গেছে, সঠিকভাবে হয়েছে, কোনো প্রতারণা হয়নি, সবকিছু ঠিক আছে, এই সময় যদি বাদী মানে দেনাদার, মানে যার সম্পত্তি নিলামে বিক্রি হয়ে গেছে, অলরেডি সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে, সে যদি সেই সম্পত্তি ফেরানোর চেষ্টা করে, তাহলে কিন্তু পারবে না যদি সবকিছু সঠিকভাবে হয়ে থাকে। কারণ সময়ের মধ্যে সে ডিক্রিদার টাকা পরিশোধ করেনি বলেই কিন্তু তার সম্পত্তি নিলামে উঠেছে। সময়ের মধ্যে কেন সে আসেনি?
এই অজুহাতে তার আবেদন নামঞ্জুর করে দিবে। অর্থাৎ রদের প্রার্থনা করলেই হবে না, অনিয়ম বা প্রতারণা থাকতে হবে বা কোনো মিসকমিউনিকেশন থাকতে হবে, যেটা আদালতকে কনভিন্স করতে সক্ষম হতে হবে যার সম্পত্তি বিক্রয় হচ্ছে তাকে বা তার আইনজীবীকে। এরপরে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রয়, মানে যিনি কিনলেন তিনি এবার নিবে না, এটা ফেরত দিবে। বললো ভালো কার, কিন্তু দেখছি কার চলছে না, কারে সমস্যা। এটা একটা ভালো কার বলে, হাইব্রিড কার ব্যাটারির কন্ডিশন ভালো আছে বলে দিল, কিন্তু ব্যাটারি কন্ডিশন খারাপ, চলে না ব্যাটারিতে, বা ইঞ্জিন পরিবর্তন করা হয়েছে, টেম্পার করা হয়েছে, বা কোনো ক্র্যাশ আছে সেটা লুকানো হয়েছে, এটসেট্রা এটসেট্রা। বা এসি কাজ করে না, 2 দিনে নষ্ট হয়ে গেছে। এরকম অজুহাত দিয়ে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ করার প্রার্থনা করতে পারে। এগুলো বাস্তবতা বললাম, আইনে কি বলছে দেখি। আদেশ 21 বিধি 91 এর বিধি মোতাবেক ডিক্রি জারিতে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে, উক্ত সম্পত্তিতে দায়িকের কোনো স্বার্থ নেই। এই যুক্তিতে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ আছে। ক্রেতা সাবধান নীতি অনুসারে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে তা আদৌ নিলামে বিক্রয়যোগ্য কিনা, কিংবা তাতে দায়িকের স্বার্থ আছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব ক্রেতার উপর বর্তায়। মানে ক্রেতা যথেষ্ট সতর্কভাবে সেটা নিয়েছিল কিনা সেটা আবার দেখার বিষয়। যথেষ্ট যদি সতর্কভাবে সৎবিশ্বাসে বা সরল বিশ্বাসে বা গুড ফেতে না নেয়, তাহলে কিন্তু আবার ক্রেতা আবেদন করলেই সেটা তার সম্পত্তি ফেরত নেওয়া হবে না। তো এখানে একটা পয়েন্ট আছে কি, যে যার সম্পত্তি দায়িকের কোনো স্বার্থ নাই, অর্থাৎ মনে করেন যে রহিমের সম্পত্তি বলে যদি করিমের সম্পত্তি নিলামে উঠে যায় ভুল করে, এরকম বাস্তবে হয় যে একজনের সম্পত্তি নিলাম করতে এসে আরেকজনের সম্পত্তি নিলাম করে দিয়ে চলে গেছে। তো এরকম যদি হয় তাহলে তো একটা সমস্যা তৈরি হবে। তার মানে এই যে দায়িকের কোনো যদি স্বার্থ না থাকে, মনে করেন এখানে দেনাদার হচ্ছে রহিম, কিন্তু করিমের সম্পত্তি বিক্রয় করে দিল, তাহলে রহিমের সম্পত্তি যদি বিক্রয় করতো তাহলে তো এরকম হতো না। এখন করিমের সম্পত্তি আমি কিনেছি, করিম কি আর দিবে? কারণ এই মামলার সাথে করিমের কোনো কানেকশনই নাই। এই অজুহাতে অবশ্যই নিলাম বিক্রয় রদের প্রার্থনা মঞ্জুর হবেই। পরবর্তী পয়েন্ট, একটি দেওয়ানি মামলায় ক খ এর বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। দখল উদ্ধারের ডিক্রি পেয়েছে, 8 বা 9 ধারার মামলা মেবি। খ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক কে দখল প্রদান করেনি। ডিক্রি পেয়েছে কিন্তু বাস্তবে দখল দিচ্ছে না, বাধ্য হয়ে ডিক্রি জারি করতে হবে। তার মানে খাবার তৈরি হয়ে গেছে, ডিক্রি পেয়েছে কিন্তু সার্ভ করা হচ্ছে না, খাওয়া খাওয়ার জন্য ডাইনিং টেবিলে খাবার আসছে না, মানে ডিক্রিদার সম্পত্তি পাচ্ছে না। সঙ্গত কারণে ক খ এর বিরুদ্ধে ডিক্রি জারির মামলা করতেই হবে, না হলে তো উপায় নাই। আদালতের নাজির, নাজির বলতে যিনি এই ডিক্রি জারিটা হয়তোবা কন্ডাক্ট করেছেন, পরিচালনা করেছেন, খ এর সম্পত্তির পরিবর্তে গ এর মালিকানাধীন সম্পত্তির দখল ক কে বুঝিয়ে দেন। একটু আগে আমি বলছি যে রহিমের সম্পত্তি নিলামে বিক্রয় করতে গিয়ে করিমের সম্পত্তি বিক্রয় করে দিয়েছে ভুলক্রমে, এটা কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন। এবং আদালত উক্ত জারি মামলা ক এর অনুকূলে নিষ্পত্তি করেন। ক গ আদালতের উক্ত আদেশে সংক্ষুব্ধ হন। গ তো সংক্ষুব্ধ হবে, মানে ওই যে একটু আগে বলছিলাম করিম, যার সম্পত্তি বিক্রয় করে দিয়েছে নাজির নিলামে, সরকারি লোক, হয়তোবা গ বুঝতে পারেনি, হয়তোবা গ উপস্থিত ছিল না তখন, পরে জানতে পেরেছে যে তার সম্পত্তি তার অনুপস্থিতিতে বিক্রয় হয়ে গেছে। তো এখানে গ তো বিপদ, গ মামলার সাথে কোনো কানেকশন ছিল না, শুধু শুধু তার সম্পত্তি হারিয়ে যাচ্ছে। তাহলে গ এর উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি, সংক্ষেপে আলোচনা করুন। তার মানে নিলামে যদি কোনো ভুল হয়, অনিয়ম হয়, তাহলে কি হবে? এখানে প্রতারণাও থাকতে পারে, আবার ভুলও হতে পারে, সাধারণত ভুলই বেশি হবে। প্রতারণা কেন করবে একজন নাজির, এই কাজটা করবেন কেন? আচ্ছা, তাহলে এখানে ঘটনা কি, এই ঘটনাটা এই 6টা পয়েন্টে ব্যাখ্যা করেছি, যেটা প্রশ্নের মধ্যে থেকে নেওয়া হয়েছে। তারপরে এই পয়েন্টটা কি হবে বিচার্য বিষয়, আদালত উক্ত আদেশে ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ হয়ে গ এর উক্ত জমি দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এটা হচ্ছে জানতে চেয়েছে প্রশ্নে। এবার প্রাসঙ্গিক আইন কি,
দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 21 বিধি 100 এর বিধান মতে, 100 মতে আমাদের যেতে হবে এবার। তাহলে 100 এর বিধান মতে ডিক্রিদার বা নিলামে বিক্রিত ডিক্রিদার বা নিলামে বিক্রিত কোনো সম্পত্তি ক্রেতা কর্তৃক ডিক্রির দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি হতে বেদখল হয়, তার মানে ওই যে থার্ড পার্সন, ওই যে করিমের কথা যেটা বলছি, বা এখানে প্রশ্নের ক্ষেত্রে তবে তিনি অনুরূপ বেদখলের অভিযোগ করে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবেন। এমন পরিস্থিতিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবেন। আসলে বাস্তবে এরকম হয়েছে কিনা ভুল আদালত দেখবে না? অবশ্যই দেখবে। এবং যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বরাবর সমন ইস্যু করে তাকে জবাব প্রদানের জন্য হাজির হতে নির্দেশ দিবেন। মানে এখানে যে ডিক্রিদার তাকে সমন দিবে যে আপনি যে সম্পত্তিটা নিয়েছেন এটা কি আসলে মানে বিবাদীর বা দেনাদারের সম্পত্তি নিয়েছেন না অন্য নিরপেক্ষ ব্যক্তির নিয়েছেন, সেটা আপনি কারণ দর্শান। সে যদি স্বীকার করে নিরপেক্ষ নিয়েছে তখন বলবে এই সম্পত্তি দিয়ে দেন। তখন আবার প্রকৃত যে সম্পত্তি বা নালিশি সম্পত্তি সেটার নিলাম ডাকতে হবে সেকেন্ড টাইম। তাহলে অত্র কার্যবিধির আদেশ, অত্র কার্যবিধি বলতে আমি দেওয়ানি কার্যবিধিকেই বোঝাচ্ছি। একটু আগে যেহেতু বলেছি দেওয়ানি কার্যবিধি, তাই এখানে আমি আর রিপিট না করে আইনের নামটা অত্র কার্যবিধি দ্বারা বোঝাচ্ছি। আদেশ 21 বিধি 101 এর বিধান মতে যে ক্ষেত্রে আদালত এই শর্তে সন্তুষ্ট, এই মর্মে সন্তুষ্ট হন যে, কি মর্মে? আবেদনকারী নিজের দরুন উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল বা দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, সেক্ষেত্রে আদালত আবেদনকারীকে উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ দিবেন। তার মানে যিনি তৃতীয় পক্ষ তার কাছে, মানে গয়ের পক্ষ, গয়ের কাছে সম্পত্তি চলে যাবে। আবার দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 21 বিধি 100 এবং 102 এর বিধান পর্যালোচনায় বলা যায় যে, মানে এই দুইটা বিধি, উপরে যে দুইটা বিধির কথা বললামই এটার ভিত্তিতে বলা যায় আলোচ্য প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু আদালতের নাজিরের ভুলের কারণে ডিক্রির দায়িক না হয়ে মানে বিবাদীও ছিল না, আলটিমেটলি সে দায়িকও না, একেবারে নিরপেক্ষ ব্যক্তি, মামলার সাথে দূর দূর দিয়ে তার কোনো কানেকশন নাই, নিজ সত্ত্ব দখলীয় সম্পত্তি হতে বেদখল হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেহেতু তিনি আদালতে আবেদন করে নিজ সম্পত্তির দখল ফিরে পেতে পারেন। এটি আমরা জানতে পারলাম আদেশ 21-এর দুইটা বিধি 100 এবং 101। যেহেতু কেউ প্রশ্ন করতে চাচ্ছেন না, আশা করি ক্লাসটি বুঝেছেন। আবারও ভিডিওটা দেখবেন বা নোটটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।